বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করবার পরই বাংলাদেশের কিছু সংবাদ মাধ্যমে ভারত সরকার নাকি কাতারে পাঠিয়ে দিতে চায় শেখ হাসিনাকে, এবং শেখ হাসিনাকে সরিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ গড়ে তুলতে ভারত সরকার উদ্গ্রীব হয়ে উঠেছে, এমন খবরাখবর প্রকাশিত হতে থাকে। বিশেষভাবে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক মানব জমিন, তারা এক দফা খবর ছাপে যে কাতার বা অন্য কোনো দেশে যেতেই রাজি নন শেখ হাসিনা। এরপর সম্প্রতি তারা খবর ছেপেছে যে রিফাইন্ড আওয়ামী লীগেও রাজি নন শেখ হাসিনা, এবং তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে যে গত সপ্তাহখানেক ধরে শেখ হাসিনাকে কি সত্যি ভারত আর রাখতে চাইছে না, ভারত কাতার পাঠিয়ে দিতে চাইছে, এই আলাপটা নানাভাবে দানা বেঁধে উঠেছে। দেখেন, কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ কখনো আওয়ামী লীগের বা শেখ হাসিনার কোনো খাতিরের দেশ ছিল না। কাজেই কাতার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ খুব আগ্রহের সঙ্গে শেখ হাসিনাকে একটা অনির্দিষ্ট সময়ের জন্যে রাজনৈতিক আশ্রয় বা আতিথ্য দিতে চাইবেন, সেটা ভাববার কোনো কারণ নাই। এমনকি শেখ হাসিনার কখনো মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে এমন কোনো খাতির দেখা যায় নাই, বা মধ্যপ্রাচ্যের দেশগুলোর গণতন্ত্রের বিষয়ে আওয়ামী লীগের রাজনীতির এমন কোনো ভক্তি শ্রদ্ধা দেখা যায় নাই যে সে তার উপরে ভরসা করে শেখ হাসিনা কাতার রওনা হবেন। শেখ হাসিনা ভারতে কতদিন থাকবেন এ প্রসঙ্গে যখন 2025-এর অক্টোবরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রিকে বাংলাদেশের কূটনৈতিক সংবাদদাতারা প্রশ্ন করেছিলেন, তিনি স্পষ্টতই বলেছিলেন শেখ হাসিনা ততদিনই থাকবেন ভারতে যতদিন তিনি চাইবেন। এই একই কথা স্পষ্টভাবে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে আইআইটিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গত ডিসেম্বরে বলে আবারও শিরোনাম হয়েছিলেন যে শেখ হাসিনা ঠিক ততদিন ভারতে থাকবেন যতদিন তিনি চাইবেন, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্তের ব্যাপার। কাজেই ভারত সরকার হঠাৎ করে শেখ হাসিনাকে কাতার পাঠিয়ে দিতে চাইবে, এই পুরো গল্পটা ভীষণভাবে যে গাঁজাখড়ি সেটা বুঝতে খুব বড় রাজনৈতিক বিশ্লেষক বা আন্তর্জাতিক কূটনীতি সম্পর্কে খুব বেশি ধারণা থাকবার প্রয়োজন হয় না। ভারত সরকার সেই 1959 সাল থেকে চীনের এই যে দোর্দণ্ড প্রতাপশালী সরকার এবং চীনের সরকারের সঙ্গে তাদের সম্পর্কের যে ওঠানামা, এক রকমের বিরূপ সম্পর্ক, এর মধ্যেই কিন্তু দালাই লামাকে আশ্রয় দিয়ে গেছে। শুধু তাই নয়, দালাই লামা ভারতেরই হিমাচল প্রদেশে ধর্মশালায় রীতিমতো নির্বাসিত সরকার পরিচালনা করছেন। দেখেন, শেখ হাসিনাকে ভারত সরকারের এই যে আতিথ্য দান, এবং ভারত সরকার এটাকে যে ব্যাখ্যা করেন যে শেখ হাসিনা যেহেতু তাদের দীর্ঘ সময়ের বন্ধু, আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশের রাজনীতিতে তাদের নির্ভরযোগ্য বন্ধু, কাজেই এই সময়ে তারা মনে করেছেন যে তাদের এই সমর্থনটুকু শেখ হাসিনাকে দেওয়া উচিত। কিন্তু শুধুই কি তাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা বা আওয়ামী লীগ ছাড়া ভারতের বন্ধু কই? মোদী সরকার বা প্রধানমন্ত্রী মোদী নিজে ভীষণ আগ্রহ নিয়ে হাত বাড়িয়ে খালেদা জিয়ার মৃত্যুর পর যদিও বা দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয় চিঠিতে লিখে কিংবা পার্লামেন্টে শোক প্রস্তাব এনে বললেন বটে খালেদা জিয়ার সঙ্গে ভারতের, কিন্তু ভারত সরকার, ভারতের সুশীল সমাজ, ভারতের সংবাদ মাধ্যম খুব ভালো করে জানে কখনো খালেদা জিয়া সরকারের সঙ্গে ভারত সরকারের সম্পর্কটা জমে উঠতে পারেনি, বরং সবসময় বিএনপি সরকারের শাসনামলে ভারতের উত্তর পূর্বাঞ্চল মানে সেই 7 সিস্টার্স অশান্ত থেকেছে। এবং বারবার তারেক রহমানের মা খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে ভারত বাংলাদেশকে একটা অঙ্গরাজ্যে পরিণত করবে এসব ভয় দেখিয়ে ভোট পেয়ে এসেছেন। কাজেই ওই যে যারা মাহফুজ আনামের মতো সব বাস্কেটে ডিম রাখার কথা বলেন বাংলাদেশে কিংবা ভারতে, শশী থারুরের মতো যারা এই তত্ত্ব দেন, সে তত্ত্বে ঠিক শতভাগ ভরসা যে করা যায় না, সেটা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যারা কিনা দীর্ঘ সময় ধরে এই পররাষ্ট্রনীতি কূটনীতি পরিচালনা করে এসেছিলেন, তারা খুব ভালো করে জানেন। কাজেই এই অবস্থায় শেখ হাসিনা মানে বাংলাদেশে যেই দেশটির সাথে তাদের 4000 কিলোমিটারের বেশি সীমান্ত আছে, সেই দেশে তাদের সবচেয়ে নির্ভরযোগ্য রাজনৈতিক শক্তি যেটি, তার নেতাকে দিল্লিতে না রেখে
কাতারে পাঠিয়ে দেওয়ার তো ভারতেরও কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতে পারে না। ভারত দেখেছে এমনকি সাম্প্রতিক সময়ে যে আওয়ামী লীগ যদিও বা শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু নির্বাচনে বিএনপিকে জিতিয়ে আনতে, জামায়াত বিরোধী একমাত্র পক্ষটিকে জিতিয়ে আনতে, ভারতকে একটা স্বস্তিকর পরিস্থিতি দিতে কতটা ভূমিকা রাখতে পেরেছে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে। সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা এই নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপির পক্ষে দাঁড়িয়েছে। একদিকে তাদের প্রত্যাশা ছিল বিএনপি তাদেরকে রাজনীতিতে আবারও সক্রিয় হতে সহায়তা করবে, অন্যদিকে জামায়াতকে আটকাতে আওয়ামী লীগ ভীষণভাবে একটা কার্যকরী ভূমিকা রেখেছে। কাজেই ভারত সরকার খুব ভালো করে জানে যে তারেক রহমান সরকার ক্ষমতায় আসার পর গত 2 মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে আইন পাস সহ যেসব অস্বস্তি সৃষ্টিকারী কাজ করছেন বা যেসব প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন প্রতিবেশী দেশ ভারতকে, সীমান্তে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা সহ যেসব কাজ তাদের করবার কথা ছিল সেসব বিষয়ে যে নিষ্ক্রিয় আছে, সেই পরিস্থিতিটা চলতে থাকলে রাজনৈতিক কর্মকাণ্ডেও বিএনপিকে মোকাবেলা করবার জন্য আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আর কোনো শক্তি নাই। কাজেই আওয়ামী লীগের একমাত্র অবিসংবাদিত নেত্রী শেখ হাসিনাকে ভারত শুধু শুধু জোর করে কাতার পাঠিয়ে দিতে চাইবে সেটা ভাবা মুশকিল। কাতারের পরিকল্পনাটা আসলে হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে, কারণ কাতার অন্তর্বর্তীকালীন সরকারের এই খলিলুর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ, এবং সে কারণেই যখন 2025-এর শুরুর দিকে খালেদা জিয়াকে মাইনাস প্রচেষ্টার অংশ হিসেবে কাতারের এয়ার অ্যাম্বুলেন্স এনে তাকে চিকিৎসার জন্য লন্ডন পাঠানো হলো, সে সময় কিন্তু কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার। এরপর খালেদা জিয়া একেবারে রাজনীতিতে নিষ্ক্রিয় এবং নিশ্চুপ থাকার শর্তে লন্ডন থেকে আবারও ঢাকায় ফেরেন বটে, কিন্তু মনে করে দেখেন ডিসেম্বরের শুরুতে খালেদা জিয়া যখন এরই মধ্যে লাইফ সাপোর্টে, যে কথা এখনকার মুক্তিযোদ্ধা মন্ত্রী আহমেদ আজম খান সংবাদ মাধ্যমের সামনে এভারকেয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, সেই লাইফ সাপোর্টে থাকা খালেদা জিয়াকে কাতার সরিয়ে দিয়ে তারই নেতৃত্বে বিএনপিকে নির্বাচন করানোর যে প্রচেষ্টাটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছিল, যখন কিনা তাদের পরিকল্পনা ছিল তারেক রহমানকে দেশে আসতে না দেওয়া এবং অসুস্থ খালেদা জিয়ার নেতৃত্বে নড়বড়ে একটা বিএনপিকে দিয়ে জামায়াতের মুখোমুখি করে নির্বাচন করানো এবং জামায়াতকে জিতিয়ে আনা, সে সময়ও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কাতারের এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ফেলেছিলেন। কাজে এই যে কাতারের সঙ্গে ঘনিষ্ঠতা, সেটা খলিলুর রহমানের, এবং খলিলুর রহমানকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল নভেম্বরে দিল্লিতে ডেকে বাংলাদেশের কাছে তাদের প্রত্যাশা কি সে সম্পর্কে স্পষ্টভাবে ব্রিফ করার পর দোহার মধ্যস্থতায় আরেক দফা বৈঠকে বসেন, কিন্তু দোহায় নিয়ে গিয়ে নভেম্বরের শেষ দিকে, এবং সে সময় খলিলুর রহমান এই প্রস্তাবটি দিয়েছিলেন যে শেখ হাসিনাকে এক রকমের নিউট্রালাইজ করে ফেলতে, মানে শেখ হাসিনা যে রাজনৈতিকভাবে একটা সক্রিয় জীবন যাপন করছেন দিল্লিতে বসে, সেটা বাংলাদেশের জন্য একটা অস্বস্তির কারণ। সেই কাজ বন্ধ করতে শেখ হাসিনাকে যেন কাতারের মতো দেশে পাঠিয়ে দেওয়া হয়, যেসব দেশে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা কিছু রাজনৈতিক কার্যকলাপ এমনিতেই নিয়ন্ত্রিত, সেই দেশের ব্যক্তিবর্গের জন্যই নিয়ন্ত্রিত। কাজেই শেখ হাসিনা সে দেশে আতিথ্য গ্রহণ করলে তিনি যে একটা ভীষণ নিয়ন্ত্রিত এবং প্রহরাধীন পরিবেশে থাকবেন সেটা একরকম নিশ্চিত। কিন্তু ভারত সরকার সেদিকে যে কোনো কর্ণপাত করে নাই, তার প্রমাণ যে খলিলুর রহমানের সঙ্গে এই আলাপ হওয়ার পরেও ভারত সরকার কিন্তু শেখ হাসিনার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করেন নাই, বরং গত কয়েক মাস ধরে শেখ হাসিনা নিয়মিতভাবে প্রতি সপ্তাহে একটা সুনির্দিষ্ট সংখ্যক নেতা কর্মীর সঙ্গে তার দিল্লির সুরক্ষিত বাসভবনে সাক্ষাৎ করছেন। শেখ হাসিনার বোন শেখ রেহানা নিয়মিত আসা যাওয়া করছেন যুক্তরাজ্য থেকে দিল্লি। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ঘুরে এসেছেন এবং মার সাথে সাক্ষাৎ করে এসেছেন। শেখ হাসিনার কন্যা
সাইমা ওয়াজেদ পুতুল বেশিরভাগ সময়টাই থাকছেন ভারতের দিল্লিতে এবং মায়ের সঙ্গে অবাধে দেখা করছেন, এবং অনেক সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা কন্যা পুতুলও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় করতে নানা রকম ভূমিকা রাখার চেষ্টা করছেন। কাজেই এমন একটা অবাধ পরিবেশ যে শেখ হাসিনার জন্য ভারত সরকার দিল্লিতে তৈরি করে দিয়েছে, তার কারণ নিশ্চিতভাবেই যে শেখ হাসিনার রাজনৈতিক গুরুত্বটা ভারত বোঝে এবং সেটা ভারতের আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় কিংবা বাংলাদেশের সঙ্গে দর কষাকষিতে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেটাও ভারত বোঝে। মনে রাখতে হবে শুধু শেখ হাসিনা নন, বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই ভারতে আতিথ্য গ্রহণ করেছেন বা ভারতের আশ্রয়ে আছেন এবং সেখানে তারা চিকিৎসা সেবা গ্রহণ করছেন, স্বাভাবিক জীবন যাপন করছেন, এমনকি তাদের পুত্রকন্যাদের লেখাপড়ারও ব্যবস্থা হয়েছে। শুধু তাই নয়, ভারতে বাংলাদেশের সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অনেকে, যাদেরকে আওয়ামী লীগের দোসর হিসেবে চিহ্নিত করে বিপজ্জনক সব মামলায় অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে আশ্রয় দানের ব্যবস্থা করা হয়েছে। এমনকি সামরিক বাহিনীর জেনারেল পর্যায়ের অনেক কর্মকর্তারা কিভাবে ভারতে সীমান্ত পাড়ি দিয়ে পরিবার সহ চলে গিয়ে সেখানে এখন বাস করছেন, সেটা যদি পরিষ্কারভাবে ভাবা যায় তাহলে বুঝতে অসুবিধা হয় না যে ভারত সরকারের ব্যবস্থাপনা ছাড়া ক্যান্টনমেন্টের নজর এড়িয়ে তাদের পক্ষে সীমান্ত পাড়ি দিয়ে যেমন ভারত পর্যন্ত পৌঁছানো অসম্ভব ছিল, তেমনি ভারতে তাদের পক্ষে সরকারের নজরদারি এবং সরকারের সুস্পষ্ট সমর্থন ছাড়া এই উচ্চপদস্থ জেনারেলদের বসবাসও অসম্ভব ছিল। কাজেই ভারত সরকার আওয়ামী লীগের প্রতি আশা ছেড়ে দিয়েছেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আশা ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে তারা আর ভাবছেন না। এই সমীকরণটা লিখে ফেলা যত সহজ, এই সমীকরণটা মেলানো তত সহজ নয়। কারণ ভারত সরকার এখন পর্যন্ত বাংলাদেশে তাদের জন্য নির্ভরযোগ্য, মানে যারা কিনা বাংলাদেশের সীমান্ত ব্যবহার করে ভারতে আক্রমণকারীদের তৈরি করবেন না, প্রশিক্ষিত করবেন না, কিংবা ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে বাংলাদেশের সীমান্তে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন না, এমন আর কোনো রাজনৈতিক পক্ষর সন্ধান এখনো পান নাই। তারেক রহমানের ওপর ভারত সরকার প্রত্যাশা রেখেছেন, এখনো ভরসা করতে চাইছেন বটে, কিন্তু